বাড়ি মানুষের থাকার জায়গা, শান্তির নীড়। কিছুদিন বাড়ি ছেড়ে দূরে থাকলেই এ বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। কিন্তু প্রশ্ন হলো, সব বাড়ি কি এক? নিজের চিরচেনা বাড়িটাই যখন অচেনা আচরণ করতে শুরু করে, তখন আকাশ সমান মনোবল একটু একটু করে ভেঙে পড়ে। হরর হাউস, হন্টেড হাউস, ভূতের বাড়ি, পোড়া বাড়ি, হানা বাড়ি, জমিদার বাড়ি, এসব নিয়ে কতই না ভয়ের কাহিনী শুনেছেন। কিন্তু বিশ্বাস করুন, এমন গল্প এর আগে কোথাও শোনেননি। আজকের গল্পটি আগের সবকিছুকে ছাপিয়ে যাবে। ভয় কাকে বলে এই মুভিটি আপনাকে হারে হারে তা উপলব্ধি করাবে। এসএসএস হররের আজকের আয়োজন মালায়ালাম মাস্টারপিস ভূতাকালম। তো চলুন জানা যাক এই মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা দেখতে পাই গভীর রাতে একটি বাড়িতে একজন বয়স্ক মহিলাকে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতে, যিনি হাঁটতে হাঁটতে একটি রুমের ভেতরে ঢুকে পড়েন। সেই রুমে অন্ধকারের মাঝে ভিনু নামের একটি ছেলে ঘুমাচ্ছিল। এত রাতে তার অসুস্থ নানি এসে বিছানার পাশে বসে পড়ায় তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে তার নানি আবারও স্লিপ ওয়াকিং করছেন, মানে ঘুমের মাঝে হাঁটাহাঁটি করছেন। নানি খুবই অসুস্থ, নিজে থেকে কিছুই করতে পারেন না। তার প্রতিটি কাজ ভিনু আর তার মা আশাকেই করতে হয়। ভিনু তার মাকে ডাকে, দুজন মিলে নানিকে ধরে বিছানায় শুইয়ে দেয়। মা ভিনুকে নানির ডাইপার চেঞ্জ করে দিতে বলে। ভিনুর এসব করতে মোটেও ভালো লাগে না, এই ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। তাই তার মাকে বলে একজন আয়া রাখতে। শুনে আশা ভীষণ রেগে গিয়ে বলেন, বাড়ির একমাত্র আর্নিং মেম্বার আমি নিজেই, তুই তো কোনো কাজই করিস না, নুন আনতে পান্তা ফুরোয়, এর উপর নাকি আবার আয়া, যেমন প্রতিদিন করছিস তেমনটাই করবি। নানি কিছু না বললেও তিনি ভেতরে ভেতরে অনুভব করতে পারছিলেন অসুস্থতার জন্য তিনি এই পরিবারের উপর বোঝা হয়ে উঠেছেন। কিন্তু কি করবে, এটাই নিয়তি। এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ থেকে পানি বের হয়ে আসে। এই ঘটনাটা আমাদের সামনে বাস্তব চিত্রকে তুলে ধরে, যেখানে আমরা নিজেদের পরিবারের মানুষগুলোকে বার্ধক্যের কারণে সেবা করতে বিরক্ত বোধ করি। হয়তো মনে মনে অনেক কটু কথাও বলি, কিন্তু বাস্তবতা হলো একদিন আমাকে আপনাকেও জীবনের এই অসহায় মুহূর্তটি পার করতে হবে। তো মা ছেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু নানি তখনও জেগে থাকে, যেন এক দৃষ্টিতে কিছু একটা দেখছে। রাতটা এভাবেই কেটে যায়। সকালে আমরা জানতে পারি নানি মারা গেছেন। এবার নিয়ম অনুযায়ী সমস্ত কাজ ভিনুকেই করতে হয়। আশার উপর মায়ের মৃত্যু শোকের প্রভাব পড়লেও ভিনু কিন্তু একদম নর্মাল ছিল। সে নানিকে হারানোর কোনো কষ্টও অনুভব করতে পারছিল না। ভিনু ফোন দেখতে দেখতে ডিনার করছিল, এমন সময় তার গার্লফ্রেন্ডের কল আসে, কিন্তু সে কল কেটে দেয়। পরের দিন আশা রেগুলার চেকআপের জন্য ডক্টর বিনার কাছে যায়। এখানে আমরা জানতে পারি সে ডিপ্রেশনের রোগী, আর এই ডিপ্রেশনটা তাদের বংশগত একটি ব্যাধি। আশার পূর্বে তার মাও এই সমস্যায় আক্রান্ত ছিল। আশা বলে যতদিন তার মা বেঁচে ছিলেন ততদিন সে তার দুঃখ কষ্টগুলোকে মায়ের সাথে ভাগ করে নিতেন, কিন্তু এখন সে একদম একা অনুভব করছেন। ডক্টর তাকে অ্যাডভাইস দেয় সে যেন রেগুলারই ওষুধ খায় এবং তার দুঃখ কষ্টগুলোকে তার ছেলের সাথে শেয়ার করে। আশা বলে ভিনু একদম তার বাবার মতো, তাই তার সাথে সে কিছুই শেয়ার করতে পারে না। যাই হোক, সিন শিফট হয়। আমরা জানতে পারি বিগত কিছুদিন ধরে আশা তার ঔষধে গ্যাপ দিচ্ছে, কারণ এই সব ঔষধের খরচ অনেক বেশি। আর সেই যেহেতু বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানোটা তার জন্য অনেক কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু ঔষধ বন্ধ করলে তো চলবে না। অন্য একদিন ডক্টর আবারও তাকে তার ছেলের কথা জিজ্ঞাসা করে। আশা বলে ওর কথা আর কি বলবো, খারাপ বন্ধুদের সাথে ঘোরা, আড্ডা দেওয়া, প্রেম করা সবই চলছে, শুধু কাজকর্মটা বাদ দিয়ে। কাজের কথা শুনলেই তার গায়ে জ্বর আসে। গ্র্যাজুয়েশনের পর কোনো কাজের চেষ্টাই তো করতে দেখলাম না। এর মধ্যেই আমরা ভিনুকে দেখি মদপান ও ধূমপান করতে, অর্থাৎ এই নেশাটাও সে ধরে ফেলেছে। সে কোনো না কোনোভাবে নিজেকে বাস্তব জীবন থেকে দূরে রাখতে চায়, সেটা মদ খাওয়ার মাধ্যমে হোক বা ধূমপান করা, কিংবা সারাদিন ফোন ল্যাপটপ নিয়ে বসে থাকা। পরের দিন আশা ভিনুর কাকার সাথে দেখা করতে গেলে তিনি ভিনুর ব্যাপারে জিজ্ঞাসা করেন। আশা বলে সে দুটো কাজ অবশ্য পেয়েছিল, কিন্তু কাজের সূত্রে শহরের বাইরে অনেক দূর থাকতে হতো, যার কারণে সে গেল না। আর সত্যি বলতে এখন আমিও আর ছেলেকে ছাড়া একা থাকতে পারবো না। আমার নিজের বলতে আর কেউ নেই। স্বামী তো সেই কবেই মারা গেছে, মাও মারা গেল, এখন একমাত্র সম্বলেই ছেলে। রাতে আশা মায়ের ঘরটা পরিষ্কার করে ভিনুকে বলে হুইল চেয়ারটা নানির ঘরে রেখে আসতে। ভিনু ফোন ঘাঁটতে ঘাঁটতে নানির ঘরে গিয়ে উনার বিছানার পাশে হুইল চেয়ারটা রেখে দিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তখন তার পায়ের কাছে নানির চশমাটা নিজে থেকেই পড়ে ভেঙে যায়। আশা এই আওয়াজ শুনে সেখানে আসলে মায়ের ভাঙা চশমাটা দেখে রেগে যায়। ভিনুকে বলে যদি কাজ করার ইচ্ছে না থাকে বলতেই পারতিস, অন্তত মৃত নানির জিনিসগুলো নিয়ে এইভাবে অসম্মান করার কোনো মানে হয় না। ভিনু কোনো উত্তর দেয় না। পরের দিন আশা পুনরায় কাজে যায়। আমরা দেখতে পাই সে একটা স্কুলে বাচ্চাদের পড়ানোর কাজ করে। সারাদিন কাজের মাঝে অন্যমনস্ক থাকায় হেডমাস্টারের নজর তার উপর পড়ে। ছুটির সময় তিনি আশাকে বলেন আপনি চাইলে লম্বা ছুটি নিতে পারেন, আপনার কাজের প্রতি মনোযোগের ঘাটতি লক্ষ্য করছি। পড়ানোর মাঝে আপনাকে উদাসীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছেলে মেয়েরা কি করছে না করছে তাদের প্রতি কোনো খেয়াল নেই। কথাগুলো শুনতেই আশা বুঝতে পারে ডিপ্রেশন বেড়ে গেছে। ঔষধগুলো যে কিছুদিন ঠিকভাবে খাওয়া হয়নি,
কিন্তু তার কি বা করার আছে? এই কষ্ট কাকেই বা বলবে? তাই বাথরুমে গিয়ে সে কান্না করতে থাকে। হয়তো শেষ সম্বল এই চাকরিটাও চলে যাবে। বাড়ি এসেও রাতে এই কথাগুলো ভেবে সে কাঁদতে থাকে। ভিনু ভাবে মা হয়তো নানির জন্য কাঁদছে, তাই বিশেষ কিছু পরোয়া না করেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ঠিক 2টোর সময় তার ঘুমটা ভেঙে যায়। সে খেয়াল করে মা এখনো কাঁদছে। ভিনু নিজেকে আর সামলে রাখতে পারে না, তাই মায়ের ঘরের দরজার সামনে এসে ধাক্কা দিতেই যাবে, অদ্ভুতভাবে তখনই কান্না থেমে যায়। সে কিছু মিনিট সেখানে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করে। না, কোনো কান্নার আওয়াজ আসছে না। তবুও সে কিছু একটা ভেবে সে দরজায় চোখ রাখে আর ভীষণভাবে চমকে ওঠে। বড় বড় সাদা চুল নিয়ে হুইল চেয়ারে কে বসে আছে ওটা? এ তো নানি। ভয়ে তার দৃষ্টি স্তব্ধ হয়ে যায়। এটা কি দেখছে সে? আদৌ কি সত্যি না মিথ্যা? ভয়ের চোটে ধর্মরিয়ে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করতে পেরে সে বুঝে যায় এটা একটা দুঃস্বপ্ন ছিল। ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে সে বেরিয়ে পড়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আজ প্রিয়া নিজের জন্মদিনের মার্কেটিং করতে শপিং মলে এসেছে। ভিনু তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়া ইগনোর করে, কারণ বেশ কিছুদিন ধরে ভিনু তার ফোনটা ধরছিল না। মার্কেটিং শেষে ভিনু প্রিয়াকে ঘুরতে যাবার জন্য বলে, কিন্তু প্রিয়া রাজি হয় না। শুধু বলে পরের রবিবার আমার জন্মদিন, মনে করে চলে আসবে। ভিনু বেচারা আর কি করে, মল থেকে বেরিয়ে কষ্ট কমাতে সোজা তার বন্ধু শ্যামের সাথে দেখা করতে যায়। শ্যাম বলে পরের সপ্তাহে আমি একটি ইন্টারভিউয়ের জন্য যাব, চাইলে তুইও যেতে পারিস। সিন শিফট হয়। মাঝরাতে ভিনুর খিদে পায়। সে রান্নাঘরে যায় বিস্কুট খাওয়ার জন্য। এমন সময় বারান্দায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়, কিন্তু ভিনু তা ইগনোর করে। পরের সপ্তাহে সে ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করতে যায়। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তুমি আমাদের কোম্পানিতে কেন জয়েন করতে চাও? ভিনু সরাসরি বলে আমার বন্ধু বলেছিল আপনাদের প্লেসমেন্ট লোকাল এরিয়াতে হবে, আর যেহেতু আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না, তাই ভেবে দেখলাম এই জবটাই আমার জন্য সবথেকে পারফেক্ট, তাই চলে এলাম। যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা তো এই উত্তর শুনে একদম অবাক। বলে এটা কোনো ইন্টারভিউ প্রার্থীর উত্তর হতে পারে না, তোমার মধ্যে মিনিমাম সেন্সটুকুও নেই, তার উপর ড্রেস আপ ঠিক নেই, ক্লিন শেভ করেও আসুনি, মনে হয় ইন্টারভিউয়ের বেসিক নিয়মগুলো তোমার অজানা। যাই হোক, আমাদের এরকম ক্যান্ডিডেটের দরকার নেই, তুমি আসতে পারো। বিষণ্ণ হয়ে ভিনু বেরিয়ে যায় আর শ্যামের সাথে দেখা করে। বলে ভাই তোর এই চাকরিটা হয়ে গেলে তুই হাত খরচের জন্য যে হোটেলটাতে কাজ করতিস সে হোটেলে তোর জায়গায় আমার চাকরির ব্যবস্থা করে দিস। মা যে টাকা দেয় তাতে আর চলছে না, নিজের হাত খরচ বলেও তো একটা ব্যাপার আছে। শ্যাম বলে ভাই চিন্তা করিস না, আমি আছি তো। এদিকে আশা ছেলের প্যান্ট থেকে লাইটার খুঁজে পায়, তাই ডিনারের সময় ভিনুকে জিজ্ঞেস করে কিরে নেশাভানটাও বাদ রাখলি না, একেবারে 16 কলা পূর্ণ করে দিলি। এটা শুনে ভিনু কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। বলে আরে ওটা তো আমি অন্য একটা কাজের জন্য কিনেছিলাম, লাইটার মানেই যে সিগারেট খাওয়া সেটা তোমায় কে বলেছে? আশা আর কথা বাড়ায় না, জানতে চায় কাজের কি হলো। ভিনু বলে ওটা আর হলো না বুঝলে, ওরা কাজের জন্য বাইরে যেতে বলছিল, তাই কি আর করার, না করে দিলাম। আশা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয় এভাবে কতদিন চলবে বলতো? যদি কোনো কারণে আমার কাজটা চলে যায় তখন কি হবে, একবারও ভেবে দেখেছিস? ভিনু বলে আরে না, চিন্তা করো না, কাজ আমি একটা ঠিক করে রেখেছি। শ্যাম যে হোটেলে কাজ করে সেই হোটেলে আমায় ঢুকিয়ে দেবে বলেছে। কথাটা শুনতেই আশা ভীষণভাবে রেগে ওঠে। বলে এই জন্যই কি তোকে এত টাকা দিয়ে বিফার্মে পড়িয়েছি? নিজের মাথার ঘাম পায়ে ফেলার টাকা নিয়ে তোর লেখাপড়ায় ইনভেস্ট করেছি, এই হোটেলে কাজ করাবো বলে লজ্জা করে না এমন কথা আমার সামনে বলতে? ভিনু বলে বাবা থাকলে আজ এমন অবস্থা হতো না। আশা চিৎকার করে বলে তোর বাবার জন্যই আজকে আমাদের এই হাল হয়েছে, একদম বেশি কথা বলবি না, চুপ করে থাক। নিজেও মরেছে, আমাদেরও মেরে গেছে, মরার আগে চারদিকে এমন ধার করে গেছে যে এখনো আমাকে সেই টাকা শোধ করে যেতে হচ্ছে। কথাটা শেষ করে আশা এক ছুটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। ভিনু খাবার টেবিলে বসে বসে কি যেন ভাবতে থাকে। এইভাবে বাকি রাতটা কেটে যায়। পরের দিন ডিউটিতে আসা নিজের খেয়ালেই ডুবেছিল। সামনে বসে থাকা বাচ্চা মেয়েটা প্লাস্টিকের ব্যাট নিয়ে অনবরত নাড়াচাড়া করছিল এবং মেঝেতে ঠুকে যাচ্ছিল। বেখেয়ালে আশা হঠাৎ বাচ্চাটার হাত থেকে ব্যাট কেড়ে নিতে যায়। তখন ব্যাটের একটি অংশের সাথে বাচ্চার নাকে লেগে যাওয়ায় কেটে ব্লিডিং শুরু হয়। ব্যাস, এরপরেই ঘটল বিপত্তি। এমনিতেই সে হেড স্যারের কুনজরে ছিল। হেড স্যার আশাকে ডেকে বলেন আমি অনেক আগেই বলেছিলাম তুমি একটা লম্বা ছুটি নাও, শুনলে না। আজ এই বাচ্চাটার বাড়ির লোক এসে যদি এখানে কমপ্লেন করে তবে আমি কি উত্তর দেব? এক কাজ করো, তোমায় পরদিন থেকে আর কাজে আসতে হবে না, পুরো জীবনের মতোই ছুটি নিয়ে নাও। আশা যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো, কাজটা গেল। ঘরের একমাত্র আর্নিং সোর্সটাও বন্ধ হলো। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এসেও ছেলেকে এই বিষয়ে কিছুই জানায় না। সেদিন রাতে ভিনু তার স্বভাব মতোই গভীর রাত অব্দি ফোন ঘাটাঘাটি করছিল। তখন হঠাৎ মনে হয় দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল। ভিনু ভাবে বাইরে ঝড় বৃষ্টি নেই, দমকা হাওয়াও নেই, দরজাটা এমনি এমনিই খুলে গেল। যতদূর মনে আছে শোবার আগে তো খিল দিয়েই শুয়েছিলাম, তাহলে চোর টোর ঢুকলো নাকি? ফোনটা রেখে সে বারান্দায় যায় চেক করার জন্য। অন্ধকারের মাঝে আমরা দেখতে পাই সেখানে লম্বা খোলা চুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার নানির ছায়ামূর্তি।
ভিনু কিন্তু সেটা না দেখেই সোজা বোর্ডের সুইচ টিপে আলো জ্বালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ছায়াটাও অদৃশ্য হয়ে যায়। কই, এখানে তো কেউ নেই, কিন্তু পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে, গুমট হয়ে আছে। বাতাসে কিছু একটার গন্ধও যেন ভেসে বেড়াচ্ছে। ভিনু কিছু না খুঁজে পেলেও পরিষ্কার কারোর উপস্থিতি অনুভব করতে পারে। পরদিন সকালে ভিনু ঘুম থেকে উঠেই দেখে ফোনটা মেঝেতে পড়ে আছে, স্ক্রিনটাও ফেটে চৌচির হয়ে গেছে। তরাক করে মাথায় রক্ত উঠে যায়। সারাক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করি বলে মা ফোনটা ভেঙে ফেললো। সে সোজা গিয়ে মায়ের ওপর চড়াও হয়, বলে, মা এটা কি করলে, ফোনটা ভেঙে ফেললে? আশা বলে, তোর ফোনে আমি কেন হাত দেব? সকাল সকাল ঝামেলা করতে ভালো লাগছে না, সরে যা, নিজের কাজ কর। ও আচ্ছা, তুমি জানো না তাই তো, ঠিক আছে, ফোন কি করে ঠিক করতে হয় সেটা আমি জানি। এই বলে মায়ের পার্স থেকে কিছু টাকা বের করে নেয়। আশা প্রচন্ড রেগে বলে, একদম টাকায় হাত দিবি না। ভিনু বলে, কি বললে? হাত দেব না? তোমার জন্য সবকিছু হচ্ছে আর তুমি এইসব বলছো? ঠিকই হয়েছে, তুমি তো চাওনি যে নানি বেঁচে থাকুক, তোমার জন্যই তো মরলো। আশা এই কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ভিনু কি সব বলছে? দুঃখে সে কেঁদে ফেলে। ভিনু সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলে বেরিয়ে গেলে আশা ডক্টরের কাছে এসে ডিপ্রেশনের সম্পূর্ণ কথা তাকে জানায়। সব শুনে ডক্টর বলে, বেশ কয়েকদিন ঘুমাচ্ছেন না, স্ট্রেসটা বেড়ে গেছে, প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ লিখলাম, ওটা খেয়ে ভালো করে ঘুমিয়ে নিজের পারিবারিক ঝামেলা থেকে একটু দূরে থাকুন, শান্ত মনে কোথাও ঘুরে আসুন, একটু নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া করুন। আশা চেম্বার থেকে বেরিয়ে একা সমুদ্রের ধারে একটি চেয়ারে গিয়ে বসে। জীবনযুদ্ধে আজ সে অনেক ক্লান্ত, তবুও কিনেছে পছন্দের কর্নেটো আইসক্রিম। অনেকদিন পর আইসক্রিমটা বেশ ভালোই লাগছে। সমুদ্রের অবিরাম হাওয়া যেন অন্ধকারে আবদ্ধ এই মনটাকে কিছুটা আলোর দিশা দিচ্ছে। এদিকে ভিনু প্রিয়ার সাথে বার্থডে সেলিব্রেট করে অনেক রাতে বাড়ি ফেরে। মাঝরাতে কম্পিউটারে বসে টেপাটেপি করার সময় হঠাৎ শুনতে পায় রান্নাঘরে কি যেন একটা পড়ল। ভাবে, মা এত রাতে কি করছে? উঠে গিয়ে মায়ের রুমে চেক করে দেখে মা তো ঘুমাচ্ছে, তাহলে হয়তো বিড়াল। চিন্তার কিছু নেই ভেবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায় নানির রুম থেকে হুইল চেয়ারের শব্দ শুনে। মুহূর্তের মধ্যে গলাটা শুকিয়ে যায় তার। ঠিক মনে হচ্ছে কেউ যেন হুইল চেয়ারটা ইচ্ছে করেই এদিকে ওদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। চুপি চুপি ভিনু উঠে তার নানির রুমে গিয়ে দেখে যে হুইল চেয়ারটা মা বিছানার পাশে রেখেছিল সেটা এখন নিজের জায়গা পরিবর্তন করে দরজার সামনে চলে এসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? চেয়ারটা নিয়ে সে পুনরায় বিছানার পাশে রাখতে যায়। হঠাৎ পায়ের সামনে দিদার চশমাটা ছিটকে এসে পড়ে। বুকটা ধরাস করে ওঠে। কোনো রকমে চশমা তুলে সে বেরিয়ে যেতে চায়, কিন্তু দেখতে দেখতেই তার চোখের সামনেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এটা কি ঘটলো? এটা কোনো স্বাভাবিক ব্যাপার হতেই পারে না। ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করলে দেখে লক হয়ে গেছে। জোরে জোরে দরজা ঠুকতে শুরু করে। তার মাকে ডাকতে থাকে, কিন্তু আশা শুনতে পাচ্ছে না, কারণ সে আজ ঘুমের ঔষধ খেয়েছে। এমন সময় নানির হুইল চেয়ারটা হঠাৎ হোল্ড হয়ে যায়। ভয়ে সে হাঁটা চলার শক্তিটুকু হারিয়ে ফেলে। দরজা ধরে সে এখন একটি পুতুলের মতো দাঁড়িয়ে আছে। গলা থেকে আর কোনো আওয়াজও বের হচ্ছে না। এসব কি ঘটতে শুরু করলো বাড়িতে? আর যদি নানিই হয় তবে তিনিই বা কেন এমন করছে? কোনো প্রশ্নের উত্তরই সে খুঁজে পায় না। পরের দিন সকালে ভিনুর কাকা আশাকে ফোন করে বলে, তাড়াতাড়ি আমার বাড়ি এসো, তোমার ছেলে আমার বাড়িতে এসে কি সব করছে দেখো। আশা দ্রুত সেখানে যায়। গিয়ে দেখে ভিনু ঘুমাচ্ছে। তার কাকা বলে, আগের রাতে ভিনু নাকি ওর নানিকে, মানে তোমার মাকে দেখেছে। ও নাকি তোমার মায়ের ঘরে আটকা পড়েছিল। দেখো, এবার এটা তো সত্যি ঘটনা হতে পারে না। তো আমার মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। হয়তো তোমাদের বংশের ডিপ্রেশন ওর উপর প্রভাব ফেলেছে, না হলে কোনো নেশা টেশা করছে। যাই হোক, আমার এক জানাশোনা লোক রয়েছে যে কাউন্সেলিং করতে পারে। তুমি বললে ওকে না হয় আজকে ডেকে আনছি। আশা ছেলের এমন অবস্থা দেখে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তো জর্জ নামের এই লোকটি কাউন্সেলিং করতে আসে। ভিনুর কাকা জর্জকে কিছু বেসিক ইনফরমেশন দিলেও সে আলাদা করে ভিনুর সাথে কথা বলতে চায়। তো জর্জ ভিনুকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। সে নেশা করে কিনা, স্মোক করে কিনা, আর সর্বশেষ কতদিন ধরে ঘুমায়নি। ভিনু খুব সহজেই বুঝে যায় এই লোকটা তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছে। অবশ্য কেনই বা করবে না, কারণ রাতে যা ঘটেছে সেটা হয়তো অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়। ভিনু জর্জকে এক প্রকার অপমান করেই সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার আগে জর্জ ভিনুর কাকাকে জানিয়ে যায় ছেলেটা হয়তো বেশ কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, আর নিশ্চয়ই কোনো দুশ্চিন্তায় ভুগছে। কারণ বিজ্ঞান মতে কোনো মানুষ 48 ঘন্টা বা তার বেশি সময় ধরে যদি না ঘুমায় তবে সে বিভিন্ন ইলিউশনের মাঝে চলে যায়, ভুলভাল জিনিস দেখতে শুরু করে। সেটাই হয়তো ওর সাথে হয়েছে, তাই ওর প্রপার বিশ্রাম দরকার। আমি না হয় কাল এসে একবার ওর সাথে কথা বলে যাব। পরদিন রাতে ভিনু বারান্দায় বসে টিভি দেখছিল। হঠাৎ রান্নাঘর থেকে গ্লাস পড়ার আওয়াজ আসে। ওটা শুনেই ভিনু এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। মাকে ডেকে রান্নাঘর চেক করতে বলে। আশা যেহেতু কোনো শব্দ শুনতেই পায়নি, তাই সে নির্দ্বিধায় রান্নাঘরে গিয়ে রুমটা ভালোভাবে চেক করে, কিন্তু সেখানে সে কোনো অস্বাভাবিক কিছুই খুঁজে পায় না। এবার ভিনু বেশ রেগে যায়, কারণ আজ সকালেও তাকে কাউন্সেলিং করতে ডক্টর এসেছিল। তাছাড়া বাড়ির কেউই তার কোনো কথাকে বিশ্বাস করছে না। কাকা তো পাগলই ভাবছে। পরের দিন আবারও জর্জ বাড়িতে আসে।
কলিং বেল বাজায়। পাশের বাড়ির মহিলা বলে, ওরা তো বাড়িতেই নেই, আশা আছে হসপিটালে, আর ভিনু মনে হয় কোথাও বেরিয়েছে। সাথে সে এটাও বলে, ভাই ওই বাড়ির সামনে বেশিক্ষণ থাকবেন না, বাড়িটা ভালো না। কথাটা শুনে জর্জ আশ্চর্য হয়ে যায়, ভাবে নিশ্চয়ই এই প্রতিবেশী বাড়িটার ব্যাপারে কিছু জানে। জর্জ ইনফরমেশন জোগাড় করার জন্য তাদের বাড়িতে গেলে মহিলাটি বলে, কয়েক বছর আগে এই বাড়িতে যারা থাকতো তাদের ফ্যামিলির মধ্যে স্বামী নিজের বউ বাচ্চাকে হত্যা করে নিজেও গলায় দড়ি দেয়। বিশ্বাস করুন, এই ঘটনার পর যত পরিবার এই বাড়িতে থাকতে এসেছে তাদের কারো না কারো সাথে কিছু না কিছু ঘটেছে, যার কারণে তারা সবাই এই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জর্জ জানতে চায় এই বাড়ির মালিক আসলে কে। তো মহিলাটি বলে, রাজন নামে এক ভদ্রলোক এই বাড়ির মালিক, আর তিনি এই এলাকাতেই থাকেন। তো জর্জ আর দেরি না করে রাজনের সাথে দেখা করতে যায়। নিজের পরিচয় পর্ব সেরে সরাসরি তাকে প্রশ্ন করে, আপনার এই বাড়িটার ব্যাপারে একটু বলুন তো, কারণ অনেকে এই বাড়ি সম্পর্কে নানান কথা বলছে। শুনলাম এই বাড়িতে নাকি একটি পুরো পরিবারই মারা গেছে। রাজন মাথা নেড়ে বলে, ঠিকই শুনেছেন, ওটা আমার ছেলে ও তার পরিবার ছিল। দেখুন, শুরুতে কিন্তু কোনো প্রবলেম ছিল না। আমার ছেলে যথেষ্ট ভালো জায়গায় কাজ করত, সেখান থেকে টাকা জমিয়ে বাড়ি বানিয়ে বিয়েটা করে ওখানে থাকতে শুরু করে। কয়েক বছর পর তাদের একটা বাচ্চাও হয়, কিন্তু এই বাচ্চা হবার পর থেকেই ওর বউ আমায় বলতে শুরু করে যে আপনার ছেলে কিন্তু বেশ কিছুদিন ধরে পাগলের মতো আচরণ করছে। আমি ভাবলাম পারিবারিক সমস্যা, তাই খুব বেশি গুরুত্ব দেইনি, কারণ আমার মনে হয়েছিল ওদের ব্যাপারে নাক না গলানোটাই ভালো। কিন্তু কিছুদিন পর জানতে পারি আমার ছেলে তার বউ মেয়েকে খুন করে নিজেও গলায় দড়ি দিয়েছে। সিন শিফট হয়। রাতে আশা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় বারান্দা থেকে একটা আওয়াজ ভেসে আসে। আশার ঘুম ভেঙে যায়। আওয়াজটা অনুসরণ করে সেখানে গেলে আশা চমকে ওঠে, কারণ ওয়াশিং মেশিনটা নিজ থেকেই অন হয়ে আছে। কিন্তু অন হলো কি করে? আশা চট করে সুইচটা অফ করে দেয়, কিন্তু একই মেশিনটা এখনো চলছে, এ অসম্ভব। এইবার আশা কিন্তু বেশ একটা ভয় পেয়ে যায়। তাহলে কি সুইচটা খারাপ? কোনো রকমের সাহস করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলতেই ওয়াশিং মেশিন বন্ধ হয়ে যায়। আশা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জর্জ পরের দিন আবার বেরিয়ে পড়ে এই বাড়ির যত বিগত ভাড়াটে ছিল তাদের উদ্দেশ্যে। একে একে প্রত্যেকের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতা জানতে শুরু করে। একজন বলে উনার স্বামীও নাকি গলায় দড়ি দিতে গিয়েছিল, কিন্তু যথাসময়ে তিনি এসে স্বামীকে বাঁচিয়ে নেন। ওই মহিলার মতে ওই বাড়িতে নাকি মাঝে মধ্যে রাতে কিছু ছায়ামূর্তি দেখা যেত, তারাই নাকি তার স্বামীকে গলায় দড়ি দেওয়ার জন্য বারবার উত্ত্যক্ত করত। এরপর থেকেই ওই বাড়ি আমরা ছেড়ে দিয়েছি। এদিকে পাগল ভিনু বারে মদ খাবার সময় একটা লোকের সাথে হাতাহাতি করে। তো এইসব কাণ্ড করে বাড়ি ফিরলে কাকা বলে ওর কাউন্সেলিং করে কোনো লাভ হবে না, ওকে ডক্টর দেখাও। সেই রাতেই জর্জ ভিনুর কাকাকে কল করে রিকোয়েস্ট করে লাস্টবার ভিনুর সাথে সেশন করার জন্য। কিন্তু কাকা বলে, স্যার ছেড়ে দিন, আজকে যে কাণ্ড করে ও এসেছে এরপরে ওকে মেন্টাল হসপিটালে দিয়ে আসতে হবে। জর্জ অবাক হয়ে কলটা রেখে দেয়। নিজের একমাত্র ছেলের এই অবস্থা, স্বামী তাদের জন্য কিছুই রেখে যায়নি, নিজের কাজও চলে গেছে, তার উপর বংশ পরম্পরায় চলে আসা ডিপ্রেশনটাও রয়েছে। আশেপাশের পুরো এলাকা ছেলের কীর্তিকর্ম জেনে গেছে। সে এখন না পারছে নিজের মনকে ভুলিয়ে ছেলেকে মেন্টাল হসপিটালে পাঠাতে, না পারছে ওকে ঠিক করতে। যে ছেলেকে নিজের কাছে রাখবে বলে দূরে কাজে যেতে দেয়নি, সেই ছেলেকেই আজ দূরে পাঠাতে হবে। এমনিতেই জীবনে তাদের কেউ নেই, তাই মৃত্যুই একমাত্র সম্বল। এই ভেবে একটা পুরো শিশির বিষ আশা নিজের ও ছেলের খাবারের সাথে মিশিয়ে দেয়। ডিনারের সময় ভেনু জিজ্ঞেস করে, আচ্ছা অন্যরা কি ভাবছে আমার কিছু জানার দরকার নেই, কিন্তু তুমি কি ভাবছো সেটা একটু বলো তো। তোমার কি মনে হয় আমি পাগল? আমি যা দেখছি সব মনের ভুল? আমি নেশাগ্রস্ত? আমি মাতাল, তাই না? মা দেখো, আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কাছে মিথ্যা বলে আমার কি লাভ? ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে। ভিনুর কথা শেষ হতে না হতেই আশা কেঁদে ফেলে। সে রিয়েলাইজ করতে পারে খাবারে বিষ মিশিয়ে সে কতটা ভুল করেছে। ভিনু তাকে জড়িয়ে ধরে। এর মাঝে আশা লুকিয়ে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। ভিনু তখন জল খাচ্ছিল। জলটা হাফ শেষ করে টেবিলের ওপর রাখতেই এক ঝটকায় গ্লাসটা তার হাত থেকে ছিটকে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। ভিনু এবার রীতিমতো ভয় পেয়ে যায়। ভিনু এখন সুস্থ স্বাভাবিক, চারদিকে লাইটও জ্বলছে। এটা কিছুতেই মনের ভুল হতেই পারে না। চিৎকার করে মাকে ডাকে, মা ছুটে আসে, কিন্তু সব শুনে সে কোনোভাবেই এসব বিশ্বাস করতে পারে না। আর তখন দুজনেই শুনতে পায় পাশের ঘর থেকে খাট বা চেয়ার নড়াচড়ার শব্দ। মনে হচ্ছে কোনো একটা খুব ভারী কিছু টানার চেষ্টা করা হচ্ছে। খড়খড় করে শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আশা রুম চেক করতে যাবার জন্য পা বাড়ায়। ভিনু তাকে আটকে দেয়। আশার কাছে অবিশ্বাস করার মতো আর কোনো কারণই অবশিষ্ট নেই, কেননা এবারে যে দুজনেই
দুজনেই একসাথে আওয়াজটা শুনছে। স্পষ্ট বোঝা যাচ্ছে পাশের রুমে কেউ একজন আছে, শুধু সেখানে যাবার সাহসটাই তাদের হচ্ছে না। সেদিক থেকে চোখ ফেরাতেই ডাইনিং টেবিলের পাশে থাকা চেয়ারটি কে যেন এক ঝটকায় বহু দূরে পাঠিয়ে দেয়। সুযোগ বুঝে ভিনু মাকে নিয়ে আরেকটি রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারা এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। চারদিক স্তব্ধ, যেন বেসিন থেকে এক ফোঁটা পানি পড়ার আওয়াজটাও স্পষ্ট শোনা যাচ্ছে। বাইরে একটি কুকুর যেন বিপদের সংকেত পেয়ে গলা ফাটিয়ে সাবধান করার চেষ্টা করছে। দুজনের দৃষ্টি বন্ধ দরজার উপরে। তখনই রান্নাঘর থেকে আসে বাসন ভাঙার শব্দ, তারপর লোহার কোনো কিছু দিয়ে দেয়ালে আঁচড়ানোর শব্দ আসে, যেন বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেউ ধারালো কোনো অস্ত্র নিয়ে দেয়ালে রেখা আঁকছে। হঠাৎ দুজনের হার্টবিট অনেক বেড়ে গেল, কারণ আওয়াজটা ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের আর আসন্ন বিপদের মাঝে কেবল একটি দরজার ব্যবধান। ভয়ে চোখের পলক পড়ছে না দুজনের। হঠাৎ বিকট শব্দে কেউ যেন দরজার লকটা ভেঙে ফেলল। ধীরে ধীরে দরজাটা খুলে যাচ্ছে। আশা ভয়ে চিৎকার করে ওঠে। ভিনু তার মুখটা চেপে ধরে। ভয়ে আশার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। তখনই দরজা খোলাটা বন্ধ হয়। মনে হচ্ছে এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। কি করবে ভাবতে যাবে, তখনই কেউ যেন দরজা দিয়ে ঢুকছে। শুধু ঢুকছেই না, হাতুড়ি দিয়ে দরজায় আঘাত করছে। দুজনে ভয়ে প্রায় কেঁদে ফেলে। তখনই লাইটটাও হঠাৎ ব্লিম্প করতে করতে অফ হয়ে যায়। পুরো বাড়িটা অন্ধকারের চাদরে ঢেকে যায়। কারেন্ট চলে গেল নাকি অন্য কিছু, ভাবার কোনো অবকাশ না দিয়েই দরজাটা ধরাস করে পুরোটা খুলে যায়। কি করবে ভেবে না পেয়ে আত্মরক্ষার জন্য পাশে থাকা একটি চেয়ারকে বেছে নেয় ভিনু। কেউ ঢুকলে সজোরে তার উপর এটা দিয়ে আঘাত করবে, কিন্তু কোনো কিছুর সাড়া পাওয়া যায় না। ধীরে ধীরে অন্ধকারে চোখ কিছুটা সয়ে আসলে তারা দরজাটি খুলে ফেলে। দেখে সামনে কেউ নেই। ভিনু পুরো বাড়িতে একবার চোখ ঘুরিয়ে নেয়। এটাই সুযোগ বাইরে পালানোর। মনে কোনো রকম সাহস নিয়ে বারান্দায় এসে সদর দরজা খুলতে গিয়ে দেখে সেটা লক। কে লক করলো? তাড়াহুড়োই ভুলেই গেছে যে দরজার চাবি রান্নাঘরে রাখা আছে। তাই ভিনু মাকে একা এখানে রেখে ভয়ে ভয়ে চাবি আনতে যায়। পুরো বাড়ি একদম নিস্তব্ধ। একটা সুচ পড়ার শব্দটাও যেন শোনা যাবে, কিন্তু রান্নাঘরে ওটা কি? আশা বিস্ফারিত চোখে তাকিয়ে দেখে ফাঁসির দড়ি ঝুলছে। তাহলে ভিনু যে গেল চাবি আনতে। ভয়ে আশা যে তাকে ডাকবে, সে আওয়াজটাও যেন তার গলা দিয়ে বের হচ্ছে না। হঠাৎ ভিনু একটা মহিলার ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আওয়াজ শুনতে পায়। ভয়ে তার হাড় হিম হয়ে আসে। কিন্তু এগোতে যে হবেই। চাবি না নিলে বের হবে কিভাবে? ফ্রিজের ওপর থেকে চাবিটা নিতেই যাবে, আর তখনই ফ্রিজের পেছন থেকে একটা বাচ্চা মেয়ে দৌড়ে বেরিয়ে আসে আর অন্ধকারের মাঝে লুকিয়ে পড়ে। সাহস করে কোনো রকমের চাবি নিয়ে বাইরে আসতেই আশা তার হাত চেপে ধরে আর অবাক চোখে সামনে সোফার দিকে তাকিয়ে থাকে। পুরো শরীর যেন ঘামে ভিজে একাকার হয়ে যায়, কারণ সামনের সোফায় এক ছায়ামূর্তি বসে আছে। আশা ভিনুর হাত আরো শক্ত করে চেপে ধরে। দুজনেই কাঁপছে। তখন পায়ের সামনে ছিটকে এসে পড়ে নানির চশমাটা, আর সেটা তুলে ওই বাচ্চা মেয়েটি ওখান থেকে চলে যায়। সে নানির চশমা নিয়ে কি করছে এটা ভাবতেই ওই ছায়ামূর্তি সোফা থেকে উঠে চলে আসে তাদের একদম সামনে। শুধু তাই নয়, পিছনে রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে আর এক ছায়ামূর্তি। বুঝতে বাকি থাকে না যে এরা রাজনের ছেলের সেই মৃত পরিবার। এক পা দুপা করে দুদিক থেকে দুজন এগিয়ে আসছে তাদের দিকে। আশা ছেলের হাত থেকে চাবি নিয়ে সদর দরজা খুলতে গেলে হাত এতটাই কাঁপতে থাকে যে কিছুতেই চাবি আর দরজায় ঢোকে না। অন্যদিকে ছায়ামূর্তিগুলো এগিয়ে আসতে থাকে। ভিনু তার মায়ের হাত শক্ত করে ধরে চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখে সেটা যেন কিভাবে খুলেই আছে। তাই দ্রুত দরজা খুলে ওপাশে গিয়ে পুনরায় দরজা বন্ধ করতেই যাবে, ঠিক তখনই কেউ যেন দরজাটা টেনে ধরে। ভিনু বুঝতে পারে না বন্ধ হচ্ছে না কেন। ভিনু ভয়ার্ত চোখে উপরে তাকালে দেখে নানির হাত। তিনি দরজাটা টেনে ধরে আছেন। প্রচন্ড ভয়ে ছিটকে পড়ে যায় ভিনু। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তাহলে কি নানি তাদের এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল? মৃত্যুর আগে যে মানুষটাকে ভিনু অবহেলা করেছে, সেই কিনা অবশেষে তাদের এভাবে সাহায্য করলো? ভিনুর চোখে পানি চলে আসে। পরের দিন সকালে আমরা দেখতে পাই বাড়ির সমস্ত আসবাবপত্র ট্রাকে লোড করা হচ্ছে। মানে ভিনু আর আশা বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে। বাড়ির ভেতরে আমরা ভিনুর চাচা আর জর্জকে দেখতে পাই। চাচা বলে সে এখনো এইসব ভূত প্রেতের ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু সে খুশি মা ছেলের মাঝের দূরত্বটা কমেছে বলে। জর্জ বলে কখনো কখনো কিছু বিষয়ের প্রতি আমরা তখনই বিশ্বাস আনি যখন সেটা আমাদের চোখের সামনে ঘটে। এর মানে এটা নয় যে সেটা মিথ্যা। মুভির ফাইনাল সিনে আমরা আশা আর ভিনুকে দেখতে পাই, যাদেরকে দেখে অনেক পজিটিভ মনে হয় এখান থেকেই তাদের জীবন হয়তো ভালোর দিকে মোড় নেবে।